আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে শিরোনাম দেখে বুঝতে পারছেন আমি ব্যাট-বিসি নিয়ে আলোচনা করব। এনবিআর ব্যাট-বিসির কাছ থেকে যে ২,৫০০ কোটি টাকা দাবি করেছে সেই বিষয়ে আমি একটু আলোকপাত করার চেষ্টা করব। এই নিউজটা নিয়েই আমি আলোচনা করব। অনেকে জানতে চেয়েছিলেন এবং অনেকে হয়তো এখনও ভাবছেন যে এটা কী, তাদের জন্য খুব সুবিধা হবে এই ভিডিওটি। সো সাথেই থাকবেন প্লিজ। প্রথমে আমরা একটা নিউজের কথা বলি, যেটা হচ্ছে যে প্রথমে যেটা বললাম যে এনবিআর ব্যাট-বিসির কাছে প্রায় ২,৪৩৭ কোটি টাকার মতো ট্যাক্স দাবি করছে, যেটা তারা বলছে যে তারা পাবে আর কি। এবং এটা গত ১ তারিখে ডিএসসি ওয়েবসাইটে এটা প্রকাশিত হয়েছে। এটা অডিটর্স রিপোর্ট হিসেবে এমফ্যাসিস অফ ম্যাটার হিসেবে এটা মানে প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন, এটা একটা ডিসক্লোজার হিসেবে প্রকাশিত হয়েছে। তো আমি প্রথমে এই নিউজটির মূল পয়েন্টগুলো আপনাদেরকে বলি, এরপরে আমি আরেকটু ব্যাখ্যা করব পরে। মূল পয়েন্ট হলো যে এখানে ২০১৭ সালে যেটা হচ্ছে যে সিগারেট কোম্পানির কোনো এক কম্পিটিটর কমপ্লেন করছিল এনবিআরের কাছে যে ব্যাট-বিসি যে পাইলট এবং ব্রিস্টল সিগারেট দুইটাই বিক্রি করে, সেটা হচ্ছে লো সেগমেন্ট প্রোডাক্ট হিসেবে বিক্রি করে, কিন্তু বেসিক্যালি ওটা হচ্ছে মিডিয়াম সেগমেন্ট, এরকম একটা কমপ্লেন ছিল। এবং এনবিআর সেটা যাচাই বাছাই করছে এবং যাচাই বাছাই করার ভিত্তিতে তাদের কাছে ১৭৮০ কোটি টাকা দাবি করেছিল। সেটা ২০১৭ বা ১৮ সালের দিকে। এখানে যে তারিখগুলো উল্লেখ আছে, এখানে আসলে বিভিন্ন সময় বিভিন্ন তারিখ আছে, আমি ঠিক বুঝছি না যে কোন সময়, তবে ওই ১৭-১৮ এ ধরনের। এবং এটা ডিএসসি ওয়েবসাইটে প্রকাশ হয়েছে। এটা কিন্তু প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন হিসেবে আমি যেটা মনে করছি, এটা একটা ডিসক্লোজার। এবং এই অডিটার্স রিপোর্ট, যেটা এমফ্যাসিস অফ ম্যাটার, যে এটা থাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে এমফ্যাসিস অফ ম্যাটার থাকে, মানে কিছু কিছু ঘটনা গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বা নোট হিসেবে এটা অডিট যখন করে তখন তারা কিন্তু এই ম্যাটারগুলোকে লিখে রাখে নোট হিসেবে, যেহেতু এটা চলমান, এটা এখনো যেহেতু সমাধান হয় নাই। তো আমরা যেটা দেখলাম যে ডিএসসি ওয়েবসাইটে যে তথ্যটুকু প্রকাশ করা হয়েছে, এখানে আসলে আমরা সাধারণ যারা ইনভেস্টার তারা ঠিক বুঝতে পারতেছি না। আমি নিজেও এখান থেকে কিছু বুঝছি না, মনে হচ্ছে যে এটা খুব নতুন ঘটনা এরকম। আমি আর একটু এটা নিয়ে একটু যাচাই করলাম, একটু দেখলাম। তো দ্য ডেইলি স্টারে একটা নিউজ প্রকাশিত হয়েছে নভেম্বরের ৬ তারিখে, এবং ওখানে যেটা নিউজটা করেছে, এই নিউজটাই কিন্তু আপনাদেরকে আমি দেখানোর জন্য ভিডিওটা করছি, এবং এই নিউজে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। সো আমাকে আর বাড়তি কিছু বলা লাগবে না আশা করছি। সো যদি একটু ভিডিওটা লম্বা হয় তো একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এখানে তো আসলে অনেক কিছু বোঝার আছে। আর ইংরেজিতে আমি খুব একটা ভালো নই, আমি চেষ্টা করব একটু বোঝানোর জন্য। তো আপনারা যারা ইংরেজিতে ভালো তাদের জন্য আমি এই যে রিপোর্টটা সম্পূর্ণটা আমার ডেসক্রিপশন বক্সে আমি পেস্ট করে রেখে দেবো, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। আর আমি যদি কোনো ভুল ব্যাখ্যা দিয়ে থাকি ইংরেজির আর কি, ইংরেজি টু বাংলা, সেক্ষেত্রে আপনি আমাকে কারেক্ট করে দিতে পারেন, যেহেতু আমি খুব একটা এক্সপার্ট নই। এখানে বলছে যে ব্যাট-বিসি শেয়ার্স ফুল ওভার এনবিআরস 2013 ট্যাক্স ক্লেম। এই ট্যাক্স ক্লেমটা হয়েছিল 2013, যেটা ডেইলি স্টার বলছে। এবং সেখানে এটা বলছে যে শেয়ার্স অফ ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ ড্রপড বাই অ্যারাউন্ড 1% ইয়েস্টারডে ফলোয়িং এ ডিএসসি ওয়েব পোস্ট। আমি যে ডিএসসিতে যে আপনার নিউজটা দেখালাম সেটার উপর ভিত্তি করে প্রায় 1% এটা ফল করছে। সেখানে উল্লেখ করা হয়েছে যে দ্য মাল্টিন্যাশনাল স্টিল ফেসেস টাকা 1780 crore অফ রেট্রোস্পেক্টিভ ট্যাক্স ডিমান্ড ফ্রম দ্য ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। তারা বলছে যে এই টাকাটা তারা এনবিআর এই টাকাটা দাবি করছে, এবং সেটা একটা নোট হিসেবে এমফ্যাসিস অফ ম্যাটার হিসেবে সেখানে উল্লেখ করেছে অডিটর। আবার বলছে দ্য ইস্যু ইজ পেন্ডিং সেটেলমেন্ট অ্যাট দ্য কোর্ট। এটা কিন্তু এখনও পেন্ডিং রয়েছে। আমি ওয়ার্ড টু ওয়ার্ড না পড়ে আপনাদেরকে যেটা বলার চেষ্টা করছি, লার্জ পেয়ার ইউনিট 2013 সালে এনবিআরস লার্জ পেয়ার ট্যাক্স পেয়ার্স ইউনিট demanded the value-added tax and supplementary duty, ব্যাট-বিসি said in its annual report। এবং ব্যাট-বিসি তার অ্যানুয়াল রিপোর্টে কিন্তু এই কথা বলেছে যে এনবিআর তাদের কাছে এই টাকাটা ক্লেম করেছে।
কারণ এখানে দ্য ইউনিট ক্লেমড টু হ্যাভ ফাউন্ড দ্যাট দ্য ব্যাডবিসি সোল্ড ইটস পাইলট অ্যান্ড ব্রিস্টল ব্র্যান্ড সিগারেট অ্যাজ এ লো সেগমেন্ট প্রোডাক্ট ইনস্টেড অফ মিডিয়াম ওয়ান, ইট অ্যাডেড। তারা বলেছে যে ওই কিছুক্ষণ আমি যেটা বললাম যে পাইলট এবং ব্রিস্টল এই দুইটা তার লো সেগমেন্ট প্রোডাক্ট হিসেবে সেল করে, কিন্তু এটা মিডিয়াম সেগমেন্ট প্রোডাক্ট হওয়ার কথা ছিল, তারা বলছে এটা, এই ক্লেমটা করা আছে। এই ক্লেমটা কে অ্যারাইজ করছে? দ্য ক্লেম ওয়াজ ইনিশিয়েটেড বেসড অন এ কম্পিটিটার্স কমপ্লেন্ট সেট রিপোর্ট। এই রিপোর্টে বলা হচ্ছে যে তাদের এক কম্পিটিটার এই কমপ্লেনটা রেজ করছে। এখন এই বিষয়ে আবার ব্যাডবিসি অ্যাপিল করছে। অ্যাপিল করার পরে তাদের অ্যাপিলের ডিভিশন কি দিয়েছে? বেসড অন ব্যাডবিসি অ্যাপিল ruled that the claim was unfounded and therefore unlawful, and BADBC received a copy of the SC ruling this year. এবছরই কিন্তু ব্যাডবিসি যে এই একটা কপি পেয়েছে। হাইকোর্ট কি বলছে যে না, এটা পাওয়া যায় নাই এবং এটা আনলফুল। তারা যে ক্লেমটা করছে এটা আনলফুল এবং এরকম কিছু পাওয়া যায় না, এটা সুপ্রিম কোর্ট বলছে। এখন গভর্নমেন্ট আবার এই যে সুপ্রিম কোর্ট যে রুল জারি করেছে তার এগেনস্টে একটা রিভিউ পিটিশন করেছে, সেটা এখনও পেন্ডিং রয়েছে, এটা হিয়ারিং হয় নাই। ওকে, সো এই ঘটনা প্রবাহ থেকে কি বুঝলেন? যে প্রথমে 2013 সালে এনবিআর তাদের কাছে ক্লেম করছে এই 1780 কোটি টাকা। কারণ হচ্ছে যে তারা পাইলট এবং ব্রিস্টল সিগারেট লো সেগমেন্ট হিসেবে বিক্রি করে, কিন্তু এটা মিডিয়াম। এবং এই যে লো সেগমেন্ট বা মিডিয়াম, এটা কমপ্লেনটা জারি করছে প্রথমে ইনিশিয়েট। এটা কে ইনিশিয়েট নিছে? এটা হচ্ছে তাদের এক কম্পিটিটর, অর্থাৎ ব্যাডবিসির এক কম্পিটিটর এই কমপ্লেনটা করছে যে ব্যাডবিসি এই কাজ করে। ওকে, ওই কমপ্লেনের উপর ভিত্তি করে এনবিআর তার কাছে 1780 কোটি টাকা দাবি করছিল, এটা 2017 সালে। এখন এনবিআর যে ব্যাডবিসির কাছে যেটা দাবি করছে তার এগেনস্টে ব্যাডবিসি কী করছে? সুপ্রিম কোর্টে গিয়ে অ্যাপিল করছে। অ্যাপিলের ডিভিশন বলছে যে না, এই ধরনের কিছু পাওয়া যায় না এবং সেটা হচ্ছে অবৈধ, লফুল না যেটা। এবং ব্যাডবিসির কাছে এর কপিও আছে, হাইকোর্টের কপি, সুপ্রিম কোর্টের কিন্তু এই যে রুলটা দিয়েছে সেটা কিন্তু কপি আছে। এরপরে গভর্নমেন্ট কী করছে? যে একটা রিভিউ পিটিশন জারি করছে এগেনস্ট সুপ্রিম কোর্টের যে রুল তার এগেনস্টে একটা রিভিউ পিটিশন করছে এবং সেই রিভিউ পিটিশন এখনও হিয়ারিং হয় নাই। নিউজ হচ্ছে এইটুকু। ওকে, এবং এটা যখন কোনো অডিটর অডিট করে কোনো কোম্পানির, সে ফাইন্যান্সিয়াল রিপোর্টে এ ধরনের এমফেসিস অফ ম্যাটার থাকে। এই কারণে যেহেতু এটা একটা পেন্ডিং ইস্যু, সো অডিটর এটাকে এমফেসিস অফ ম্যাটার হিসেবে যে মানে নোট করছে আর কি। এবং অনেক রিপোর্টেই যদি এ ধরনের কোনো পেন্ডিং বিগ ইস্যু থাকে, সেটাকে তা অডিটর কিছু একটা এমফেসিস অফ ম্যাটার বা নোট আকারে এটা দিয়ে রাখে, এবং এটা কিন্তু প্রাইস সেনসিটিভ ইনফরমেশন হিসেবে আবার ডিএসসি ওয়েবসাইটেও কিন্তু প্রকাশ করতে হয়। এই ধরনের এমফেসিস অফ ম্যাটার যদি থাকে, সেটা অডিটর রিপোর্ট হওয়ার পরে কিন্তু ডিএসসি ওয়েবসাইটে প্রকাশ করতে হবে, যেটা এখানে প্রকাশিত হয়েছে। সো এই রিপোর্ট কিন্তু পুরনো, প্রথম কথা হলো যেটা 2013 থেকে 17 থেকে 18 এই ধরনের অনেক পুরনো। সো এটা কিন্তু প্রতি বছর যতক্ষণ পর্যন্ত এটা সেটেলড না হবে, তো প্রতি বছর কিন্তু এই রিপোর্টটা আসবে, তাদের ফাইন্যান্সিয়াল রিপোর্টও আসবে এবং ডিএসসি ওয়েবসাইটেও আসবে। যেমন এবারে যদি এটা সেটেলড না হয়, তাহলে আবার 2021 সালের যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হবে, ইয়ার এন্ড হবে, এরপরে আবার মানে এরকম রিপোর্ট আবার আসবে যে হ্যাঁ এরকম একটা ইস্যু আছে। সো এটা পুরনো খবর। এখানে আসলে আপনারা একটু ভেবে দেখেন যে ঘটনাগুলো কী হচ্ছে। আমি তো ঘটনাটা দেখালাম যে ডিএসসি ওয়েবসাইট থেকে কিন্তু আপনি এত কিছু বুঝতে পারতেন না, এটা তারা রিভিউ করছে, এটা অ্যাপিলের ডিভিশন থেকে তাদেরকে যে বলছে যে এরকম কিছু পাওয়া যায় নাই, আবার এটার উপর সরকার ইয়া করছে, মানে রিট পিটিশন করছে। এত কিছু তো ওখানে লেখা নাই, তাই না? আবার এখানে যে ব্যাডবিসি দামটা পড়ে যাচ্ছে, এখানে কিন্তু এটার কারণ হচ্ছে কি, যে ইনভেস্টার্স আর নট শিওর হোয়েদার দ্য মানি হ্যাজ টু বি পেড অর নট। যারা ইনভেস্টার তারা বুঝতেছে না যে এটা মানিটাকে পে করতে হবে নাকি হবে না। এই কারণে এই যে শেয়ার মার্কেটে এই ইম্প্যাক্ট, এটা কে বলেছে? আরিফুল ইসলাম, হেড অফ রিসার্চ প্রাইম ফাইন্যান্স ম্যানেজমেন্ট কোম্পানি, উনি বলেছে। এটা তো আসলে সবাই এটাই ভাবছে যে এই ধরনের খবরের প্রেক্ষিতে, কিন্তু খবরটার গুরুত্ব কতটুকু সেটা কিন্তু আপনাকে অনুধাবন করতে হবে, এবং সেই জন্যই কিন্তু আমি ভিডিওটা করলাম। তো আমার মনে হচ্ছে যে এই খবরে প্যানিক হওয়ার কিছু নাই, কারণ ব্যাডবিসির হাতে তো অলরেডি সুপ্রিম কোর্টের অর্ডার আছেই,
তাদের পক্ষে এসেছে, ব্যাটবিসির পক্ষে এসেছে, এটার এগেনস্টে সরকার অ্যাপিল করছে। দেখা যাক ব্যাটবিসির যখন পে করতে হবে তখন এগুলো নিয়ে চিন্তা করা যাবে। ব্যাটবিসি কি ট্যাক্স পে করে না? দেখেন ব্যাটবিসি ট্যাক্স পে করে 2020 সালে 1000 কোটি টাকা, 1020 কোটি টাকা ট্যাক্স পে করছে। এর আগে 816 কোটি টাকা, এর আগে 930 কোটি টাকা। এই যে এখানে লেখা আছে, এগুলো যে ট্যাক্স তার পে করে, প্রফিট ট্যাক্স পে করার পরে তাদের প্রফিট। আর 2500 কোটি টাকা, সেটা কিন্তু 1700 কোটি টাকার থেকে বেড়ে এই মুহূর্তে কিন্তু 2500 কোটি টাকার ডিমান্ডটা চলে আসছে এনবিআর থেকে। আর ব্যাটবিসির হাতে এটা ঠিক আছে, রিপোর্টে কিন্তু একজন রিপোর্টার বলেছেন যে তার যে রিজার্ভ তার কিন্তু 75% চলে যায়। সেটাও ঠিক আছে, কথা ঠিক আছে। যদি 2500 কোটি টাকা দিতে হয় তাহলে তো তার রিজার্ভ হচ্ছে 2868 কোটি টাকা, অনেক টাকাই চলে যায়। আর এটাও মনে রাখতে হবে যে তার কিন্তু প্রফিটও প্রায় 1500-2000 কোটি টাকা হয়। তাছাড়া কত দিতে হবে না দিতে হবে পরের ব্যাপার, আগে দিক না, দিতে হবে যখন ফাইনাল হোক তারপরে, তো এখনই ভয়ের কারণ নেই। এই মুহূর্তে প্রাইস দাম করতেছে, অন্য কোনো কারণেও হতে পারে। কারণ হলো যে আমার এর আগে কয়েকটা ভিডিও আছে ওই ভিডিওগুলো দেখেন, কারণ যেহেতু আমি আজকে প্রাইস নিয়ে কথা বলবো না, সো এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না। আর একই বিষয়ের উপরে এত বারবার কমেন্ট করাও ঠিক না, তখন কমেন্টগুলো ঠিক থাকে না। মার্কেটের মতো ছিল। আমি ভিডিওটা করছি যে আপনারা অনেকে প্যানিকড হয়ে গেছিলেন। আমি শুধু এটুকু বলতে চাচ্ছি যে ওই খবরের উপর ভিত্তি করে প্যানিকড হওয়ার তেমন কোনো কারণ নেই। দেখবেন যে ওই খবর ওটা তো প্রতি বছর আসতে থাকবে, 2018 সাল থেকে এখন পর্যন্ত আসতে থাকবে, প্রতি বছর আসবে এবং সামনেও আসবে। আজ এবছরে যদি এটা সেটেল না হয় সামনেও আসবে, কারণ যেহেতু পেন্ডিং একটা ইস্যু, অডিটকে এটা এমফেসিস অফ ম্যাটার হিসেবে রাখতেই হবে এবং এই প্রাইস সেন্সিটিভ ইস্যু হিসেবে, এবং এই প্রাইস সেন্সিটিভ ইস্যু হিসেবে ডিএসসি আবার সেটা পাবলিশও করবে। সো এই ব্যাপারগুলো মাথায় রেখে আপনারা আপনাদের ডিসিশনগুলো নেবেন। আর আমি বেসিক্যালি আমার উদ্দেশ্য ছিল যে আপনাদেরকে কী বলে ওই নিউজটা আর একটু ক্লিয়ার করে দেওয়া আর কি, নিউজটা একটু ক্লিয়ার করে দেওয়া যাতে ভয় আপনারা না পান, নিউজের উপর ভিত্তি করে যাতে ভয় না পান। এখন আপনারা যদি অনেক সময় বেশি দামে কিনেন, সেটা আলাদা কথা, কারণ এখানে কেনার উপরে অনেক কিছু নির্ভর করতেছে, আপনি কোন সময় এন্ট্রি নিচ্ছেন সেটা ইম্পর্টেন্ট। অনেকে আমাকে বলেছেন যারা 680 বা 700 এরকম কিনেছেন, তারা তো আসলে ভয় পাচ্ছেন না। ভয় পাওয়ার কথা, এরকম নিউজ দাম কমে যাচ্ছে, ভয় পাওয়ার কথাই। কিন্তু আমি মনে করি যে এই নিউজটা আপনাদেরকে আমি বিস্তারিত দেখালাম। আমার ডেসক্রিপশন বক্সে আমি টোটাল ইংলিশ নিউজটা দিয়ে রাখবো, আশা করি আপনারা বুঝতে পারবেন। ব্যাটবিসির কাছে এই মুহূর্তে সুপ্রিম কোর্টের রায় আছে ব্যাটবিসির পক্ষে, যেটা আপনাদেরকে দেখাইলাম আমি। সো ভয়ের কোনো কারণ নাই। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।